Hello, welcome to today's class. Today we are going to cover chapter 5 from your referred book, which is Market Demand and Elasticities. I hope you guys have gone through the video that I have shared with you. This is a video of Khan's Academy. So they actually discussed about the price elasticity of market demand. So I wanted you guys to see the video and then start the and then start watching my lecture, because this is a very simplest way to understand the price elasticity if you go through the video of this Khan Academy. Okay, so if you have gone through this, so you have a basic idea of what is price elasticity. So price elasticity of demand actually measures the responsiveness of the change in quantity demanded due to price change. সো এক একটা প্রাইস চেঞ্জের এক একটা পয়েন্টে যে পরিমাণ ডিমান্ডের চেঞ্জ হবে সেটাকেই বোঝায় হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। সো যদি প্রাইস একটু ফল করে তার জন্য কতটুকু ডিমান্ড বাড়ছে, বা প্রাইস যদি বাড়ে তার জন্য কতটুকু ডিমান্ড কমতেছে। এই যে রেশিওটা যে মেজার করি আমরা, এই যে চেঞ্জটা যে আমরা মেজার করি, এটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সো এটা এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে আপনার আমরা লাস্ট একটা চ্যাপ্টারে দেখে আসছিলাম, ওইভাবে করেও করা যায়। স্লোপ দিয়ে যদি আমরা বের করতে চাই তাহলে ইনভার্স স্লোপ দিয়ে বের করা যায়, যেমন ধরেন চেঞ্জ ইন কিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন পি, এরকম ভাবেও বের করা যায়। কিন্তু এইভাবে যদি আমরা বের করি তাহলে যেটা হয়, এভাবে বের করলে আহ, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই যখন আমরা ইলাস্টিসিটি বের করি তখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ইলাস্টিসিটি বের করলাম, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইলাস্টিসিটি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ইলাস্টিসিটি থেকে চেঞ্জ হবে, একটা চেঞ্জ ইলাস্টিসিটি দিবে। সো যেহেতু এটা চেঞ্জ ইলাস্টিসিটি দেয়, তার কারণে কি হয়, আমার ডিফারেন্ট পয়েন্ট আসে। সো আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি যে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস, তাহলে কি হবে, একটা পয়েন্টে সেম ইলাস্টিসিটি দিবে। তো এটা আমি একটু ভালো করে বুঝাই বলি আপনাদেরকে। সাপোজ এটা হচ্ছে আপনার আপনার এখানে একটা ডিমান্ড কার্ভ আঁকবো, কোয়ান্টিটি প্রাইস। সো এখানে এক একটা পয়েন্ট, সাপোজ এ, বি, সি, ডি, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলার এ থেকে বিতে যদি যায় তাহলে প্রাইস চেঞ্জ হয়েছে, কারণ এতে একটা প্রাইস, বিতে আর একটা প্রাইস। তাহলে এ থেকে যখন বিতে গেছে তখন প্রাইস চেঞ্জ হয়েছে। এই যে প্রাইস চেঞ্জ হলো, সেইটার কারণে কতটুকু ডিমান্ড চেঞ্জ হয়েছে। এ থেকে যখন বিতে গেছে তাহলে দেখেন এইখান থেকে প্রাইসটা চেঞ্জ হয়ে এখানে আসছে। আবার এ থেকে যখন বিতে গেছে তখন নিচে দেখেন হরাইজন্টাল অ্যাক্সিসে, এ থেকে যখন বিতে গেছে তখন এইখান থেকে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে বিতে গেছে। তাহলে এই যে প্রাইস চেঞ্জের কারণে যতটুকু কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, এটাই আমরা মেজার করতে পারবো থ্রু প্রাইস ইলাস্টিসিটি অফ মার্কেট ডিমান্ড। তাহলে এই যে আমরা মেজার করতেছি, এটা এক একটা পয়েন্টে কি হবে, এক এক রকম হবে। যেমন এ থেকে বিতে একরকম ইলাস্টিসিটি হবে, বি থেকে সিতে একরকম হবে, এ থেকে সিতে একরকম হবে, এ থেকে বিতে যেরকম হবে আবার সেটা ডিফারেন্ট হবে কোথায়, বি থেকে এতে। সো এই যে এক একটা পয়েন্টে এক এক রকম প্রাইস ইলাস্টিসিটি থাকে, মানে প্রাইস বাড়ার বা কমার কারণে কি পরিমাণ চেঞ্জ আসবে ডিমান্ডে, সেটা আমরা ট্রাই করব মেজার করার। হ্যাঁ, সো যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি, শুধু শুধু চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস যদি ইউজ করি, তাহলে কি হবে, তাহলে আমরা শুধু এই যে এ থেকে বিতে যাওয়ার জন্য, এ থেকে বিতে যেটুকু চেঞ্জ হয়েছে সেটার জন্য আমরা একটা ভ্যালু পাবো। কিন্তু একটা ভ্যালু হবে না, কারণ এ থেকে বিতে যে পরিমাণ চেঞ্জের কারণে ইলাস্টিসিটি হয়, বি থেকে এতে সেম হয় না, ডিফারেন্ট হয়, সেটা আমরা একটু পরেই দেখব। সো এই কারণে যেটা বলছিলাম যে প্রাইস ইলাস্টিসিটিটা এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো না। তো এটার জন্য কি ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলাটা হচ্ছে
আমরা পার্সেন্টেজ ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, আমরা পার্সেন্টেজ ফর্মুলা ইউজ করব যাতে আমাদের প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ইলাস্টিসিটি, পয়েন্ট ইলাস্টিসিটি আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যেন আমাদের প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ইলাস্টিসিটি যেটা আছে সেটা আমরা মেজার করতে পারি। সেই পয়েন্ট ইলাস্টিসিটি মেজার করতে হয় কিভাবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে, তো এটা যে আমরা ইলাস্টিসিটিটা মেজার করি সেটাকে আমরা বলি গ্রিক একটা দিয়ে লেটার দিয়ে এটাকে আমরা ডিনোট করি। লেটারটার নাম হচ্ছে এটা। সো গ্রিক লেটার এটা দিয়ে আমরা এটাকে ডিনোট করব। এটা হচ্ছে গ্রিক লেটার এটা। সো এটাকে বোঝায়, এটা বোঝায় প্রাইস ইলাস্টিসিটি। তো গ্রিক লেটার এটা বোঝাচ্ছে যে চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে মেজার করে কি? ইলাস্টিসিটি। এখন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি বলতে কি বোঝায়? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি। এটাকে কি দিয়ে ডিভাইড করব? পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস ইজ চেঞ্জ ইন প্রাইস ডিভাইডed by price. So this quantity is the original quantity from which point you are going to another point. So আপনি যদি a থেকে b তে যান তাহলে এই কোয়ান্টিটিটা হবে কোনটা? a এর কোয়ান্টিটি। আবার যদি আপনি a থেকে b তে যান, p টা হবে কোনটা? এর a পয়েন্টে যতটুকু p বা প্রাইস আছে সেটা হচ্ছে এই p। ঠিক আছে, সো এই ফর্মুলাটা আই হোপ সবার কাছে ক্লিয়ার। এখন এই ফর্মুলাটাকে আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি, এই ফর্মুলাটাকে আমরা আবার লিখতে পারি কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি। জাস্ট আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, এই কোয়ান্টিটি আর প্রাইসটাকে একদিকে নিয়ে আসি, আর প্রাইস আর চেঞ্জ ইন কোয়ান্টিটি আর প্রাইসটাকে একদিকে নিয়ে এসে মাল্টিপ্লাই করছে হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এটা আই হোপ সবাই বুঝছেন। সো আমরা সিম্পলিফাইড ওয়েতে এভাবে করেও লিখতে পারি। সো আমাদের ফর্মুলাটা হলো কি? ফর্মুলাটা হচ্ছে ইলাস্টিসিটি, প্রাইস ইলাস্টিসিটি, সরি, প্রাইস ইলাস্টিসিটি অফ মার্কেট ডিমান্ড। এটা আমরা মেজার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেটাকে আমরা ডিনোট করব হচ্ছে এটা দিয়ে। এটা হচ্ছে একটা গ্রিক লেটার। তো এটা বোঝাচ্ছে কি, এটার ফর্মুলা কি, চেঞ্জ পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো এটাকে আমরা সিম্পলিফাইড ওয়েতে এভাবেই লিখতে পারি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি। তো আমরা এটা একটা গ্রাফ দিয়ে একটু বুঝবো। ঠিক আছে, আমরা একদম আহ, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটা পয়েন্টে কতটুকু কোয়ান্টিটি আছে, ডিমান্ড আছে, সরি কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি ডিমান্ডেড আছে, এট দ্য সেম টাইম প্রত্যেকটা পয়েন্টে কতটুকু প্রাইস আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা বানাবো। ওয়েট, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস which is কোয়ান্টিটি, আর একটা ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা হচ্ছে প্রাইস। এটাকে ডিনোট করছি হচ্ছে 50 সেন্ট, $1,
$1.5, $2. এখন একটা ইন্ডিফারেন্স কার্ভ আঁকি। ইন্ডিফারেন্স কার্ভটাকে যে পয়েন্টগুলো থাকবে, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে পয়েন্ট বি। পয়েন্ট বিতে প্রাইস হচ্ছে $2 আর কোয়ান্টিটি ডিমান্ডেড 2 ইউনিট। দিস ইজ পয়েন্ট বি। তারপর পয়েন্ট হচ্ছে পয়েন্ট ই, সেটাতে হচ্ছে প্রাইস $1, কোয়ান্টিটি ডিমান্ডেড 6 ইউনিটস। দিস ইজ পয়েন্ট ই। এরপরটা হচ্ছে পয়েন্ট জি, সেটা হচ্ছে 50 সেন্ট আর কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে 10 ইউনিট। তাহলে এটা আসলে আমার বুঝলাম না, আমি আমি যেভাবে আঁকছি এটা অনেকটা স্টিপার হয়ে গেছে, আর এটা আর একটু ফ্ল্যাটার হবে। এটা একটু চেঞ্জ করি। তো এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। হ্যাঁ, এটাকে আমরা নাম দিই ডিএক্স। এখন এই ডিমান্ড কার্ভে প্রত্যেকটা পয়েন্টে আমরা বের করা ট্রাই করব আমাদের কতটুকু ডিমান্ড আর কতটুকু ডিমান্ড, কতটুকু প্রাইস। সেটা বি পয়েন্ট, দিস ইজ পয়েন্ট ই, and this point is point G। আচ্ছা, এখন আমরা যদি ফার্স্টে বের করতে চাই যে আমরা বি পয়েন্ট থেকে যখন ডি পয়েন্ট জি পয়েন্টে যাচ্ছি, তখন আমার প্রাইস ইলাস্টিসিটি কতটুকু। সো কেয়ারফুলি দেখেন, এটা হচ্ছে বি পয়েন্ট থেকে জি পয়েন্টে যাওয়া, ঠিক আছে, বি থেকে জি। সো বি থেকে আমরা যাব হচ্ছে জি তে, ঠিক আছে। ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা হচ্ছে এটা ইকুয়াল টু change in quantity divided by change in price into price by quantity। তাহলে এখানে চেঞ্জ ইন কোয়ান্টিটি কতটুকু, কেয়ারফুলি দেখেন, চেঞ্জ ইন কোয়ান্টিটি কি হবে, বি থেকে জিতে গেছে, তাহলে বিতে ছিল কোয়ান্টিটি 2 আর জিতে হচ্ছে 8, তাহলে 8 সরি জিতে হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 2 8। তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 8, হুইচ ইজ কেন 8 হলো, এটা হচ্ছে 10 মাইনাস 2, তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটিটা হচ্ছে 10 মাইনাস 2 8। চেঞ্জ ইন প্রাইস কত, তাহলে চেঞ্জ ইন প্রাইস হচ্ছে বি থেকে জিতে গেলে আগে ছিল $2, এখন প্রাইস হচ্ছে 0.5 সেন্ট, ঠিক আছে। তাহলে চেঞ্জ কতটুকু হয়েছে, 0.5 মাইনাস 2, চেঞ্জটা কতটুকু, মাইনাস 1.5, ঠিক আছে। তাহলে দেখেন এখানে চেঞ্জ, আচ্ছা, তারপরে হচ্ছে পিটা আমরা করি, ফাইন্ড আউট করি। পি হচ্ছে প্রাইস। প্রাইস তাহলে আমরা কোনটা নিব,
যেহেতু বি থেকে জিতে গেছি তার জন্য বি পয়েন্টের যে প্রাইস সেটা আমরা নিব। তাহলে বি পয়েন্টের প্রাইস কত? $2। আর কোয়ান্টিটি কোনটা নিব? যেহেতু বি থেকে জিতে গিয়েছি তো আমরা কোয়ান্টিটি নিব হচ্ছে এই 2 ইউনিট, মানে বি পয়েন্টে যেটুকু সেটাই, এটা হচ্ছে 2 ইউনিট। তাহলে আমার প্রাইস হচ্ছে 2, কোয়ান্টিটিও 2। তাহলে এটা আমরা যদি এখানে ইনপুট দেই তাহলে কি পাই? চেঞ্জ ইন কোয়ান্টিটি 8 ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস মাইনাস 1.5 ইন্টু প্রাইস 2 ডিভাইডেড বাই কোয়ান্টিটি 2। এটা যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে কত আসে একটু আপনারা চেক করেন, আমিও চেক করি। 8 5.3333। সো এটা হচ্ছে মাইনাস 5.33। সো এটাকে আমরা একটু ফাঁকা করে একটা সাইডে লিখি, কারণ আমাদের আরো কয়েকটা পয়েন্ট বের করতে হবে। বি থেকে যেতে পেলাম হচ্ছে 5 পয়েন্ট মাইনাস 5.33। আচ্ছা, এখন আমরা দেখতে চাই যে আমাদের প্রাইস ইলাস্টিসিটি যেটা, সেটা জি থেকে যদি বিতে যায়, হ্যাঁ সেম জিনিসটাই শুধু জি থেকে বিতে যাবে, ডাইরেকশনটা চেঞ্জ হবে, ঠিক আছে? জি থেকে বিতে যাবে, এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের চেঞ্জটা কিরকম হবে আমরা সেটা দেখতে চাই। তো এখানেও আমাদের সেম জিনিস, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি। সো এখানে চেঞ্জ ইন কোয়ান্টিটি কত? চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 10 থেকে 2 তে গেছে। সো 2 মাইনাস 10 মাইনাস 8। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে কি হবে? চেঞ্জ ইন প্রাইস, চেঞ্জ ইন প্রাইস হচ্ছে 0.5 থেকে 2 তে গেছে, তাহলে 2 মাইনাস 0.5 মাইনাস, সরি 1.5, মাইনাস হবে না এখানে, 1.5। আচ্ছা, সো প্রাইসটা কি হবে? প্রাইস হবে জিতে যতটুকু প্রাইস, জি এর প্রাইস কত? জিতে প্রাইস হচ্ছে 0.5 সেন্ট, তাহলে 0.5 হচ্ছে প্রাইস, আর কোয়ান্টিটি জিতে হচ্ছে 10 ইউনিট, তাহলে কোয়ান্টিটি হবে 10। তো এটাকে যদি আমরা প্লট করি এখানে তাহলে পাচ্ছি চেঞ্জ ইন কোয়ান্টিটি, চেঞ্জ ইন কোয়ান্টিটি minus 8 divided by change in price 1.5 into 0.5 by 10। সো এটা যদি ক্যালকুলেট করেন তাহলে পাবেন হচ্ছে -0.27। এটা বইতে দেওয়া আছে, আচ্ছা চেক করে দেখি এটা। -0.27। সো এটার রেজাল্ট হচ্ছে -0.27। সো এটা আমরা পেয়ে গেছি, এটা আমরা একটু রিমুভ করে এই জায়গাটা ফাঁকা করি। আমাদের G2B হচ্ছে কত? -0.27। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমরা একটু বের করতে চাই, সেটা হচ্ছে আমরা যে এই ফর্মুলাটা ইউজ করলাম, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইনটু প্রাইস বাই কোয়ান্টিটি।
এই যে ফর্মুলাটা বের করলাম, এখানে আমার পিটা দেই কোনটা, যেটা যেই পয়েন্ট থেকে আমরা যাচ্ছি। সো আমরা বি থেকে যদি জিতে যাই তাহলে আমরা বি বি পয়েন্টে যতটুকু প্রাইস সেটা দিব, আর কিউ হচ্ছে সেম পয়েন্টে আমরা কিউটা ধরবো। তো যদি এটা কারোর কাছে প্রবলেমেটিক মনে হয়, তার জন্য আরেকটা ফর্মুলা ইউজ করা হয়। সেটা হচ্ছে কি করে, এইখানে পিতে P1 প্লাস P2 বাই 2 ধরে, মানে ধরেন আপনার লোয়েস্ট প্রাইস প্লাস হাইয়েস্ট প্রাইস ডিভাইডেড বাই 2 ধরা হয়। আবার কোয়ান্টিটিতে ধরা হয় কি, লোয়েস্ট কোয়ান্টিটি Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। সো P বাই Q যদি ডিভাইড করি তাহলে এই দুইটা ডিভিশন ফর্মে থাকবে। সো ডিভাইড করলে কি হয়, P1 প্লাস P2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। সো এটা হচ্ছে আপনার আরেকটা ফর্মুলায় আপনি ইউজ করতে পারেন। সো এই সেম জিনিসটা আপনি আবার এই ফর্মুলা দিয়েও চাইলে ইউজ করতে পারবেন, এটাও একটা অ্যাকসেপ্টেড ফর্মুলা। সো আমরা এটাতে এখন যাচ্ছি না, আমাদের এই দুইটা পয়েন্ট বের করছি, এই দুইটা পয়েন্টে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। সো এখন দেখেন এই যে প্রাইস চেঞ্জ হলো, তার জন্য ডিমান্ড চেঞ্জ হলো, এই ডিমান্ডের চেঞ্জটাকে আমরা বলতেছি কি, ইলাস্টিসিটি। এখন এই যে ইলাস্টিসিটিটা আমরা বের করলাম, এই ইলাস্টিসিটিটাই আমরা মানে আমাদের রেজাল্টটাকে কিভাবে করব, ডেসক্রাইব করব। হ্যাঁ, রেজাল্টের ডেসক্রিপশন হচ্ছে যখন আপনার ইলাস্টিসিটি ওয়ানের চেয়ে বেশি হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে, কি বলবো সেটাকে, ইলাস্টিক। আর যখন ওয়ানের চেয়ে কম হবে সেটাকে আমরা বলবো ইনইলাস্টিক। আর যখন সেটা ওয়ান হবে তখন এটাকে বলবো ইউনিট ইলাস্টিক। সো যখন এটা ওয়ানের চেয়ে বেশি হবে তখন বলবো এটাকে ইলাস্টিক। তো যত বেশি হবে তত বেশি ইলাস্টিক হবে, আর যত কম হবে তত কম ইলাস্টিক হবে। সো এখানে দেখেন দুইটাই কিন্তু ওয়ানের চেয়ে কম, কিন্তু একটা জিনিস আমাদেরকে নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা আহ, একটা অ্যাবসলিউট ভ্যালু ধরবো। হ্যাঁ, আমরা জানি যে এখানে আমাদের রেজাল্ট আসছে কি, নেগেটিভ রেজাল্ট আসছে, তাই না? পয়েন্ট 5.33টাও নেগেটিভ আসছে আর 0.27টাও নেগেটিভ আসছে। সো আমরা আমাদের ইন্টারপ্রিটেশনের সুবিধার্থে কি করব, এই নেগেটিভ সাইনটাকে আমরা ইগনোর করব। সো আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু ধরবো। অ্যাবসলিউট ভ্যালুটা কি হবে তাহলে, 5.33 আর 5.33 আর 2.27, তাই না? তাহলে আমরা কি করব, নেগেটিভ সাইনটাকে আমরা ইগনোর করব। কেন করতেছে এটা, কারণ হচ্ছে কি, প্রাইস আর ডিমান্ডের রিলেশন সবসময় নেগেটিভ। হ্যাঁ, সো আমি যেভাবেই ক্যালকুলেট করি না কেন আমার প্রাইস আর ডিমান্ডের রিলেশন সবসময় একটা নেগেটিভ রেজাল্টই আমাকে দেবে। সো এই কারণে এটা যেহেতু সবসময় নেগেটিভ, সো আমার নেগেটিভ সাইনটাকে ইগনোর করলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি। এখন এই পয়েন্ট, এখান থেকে আমরা বলতে পারি তাহলে এই যে পয়েন্ট বি টু জি, বি থেকে জিতে যে পয়েন্টটা, সেখানে ইলাস্টিসিটি হচ্ছে 5.33, তাহলে এটাকে আমরা বলতে পারি কি এটা হচ্ছে ইলাস্টিক। আর জি টু বি হচ্ছে 0.27, সেটা ইনইলাস্টিক। তাহলে যত বেশি ভ্যালু যত বেশি হবে একের চেয়ে তত বেশি হবে এটা এটা ইলাস্টিক, আর যত কম হবে একের চেয়ে তত এটা ইনইলাস্টিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইসের চেঞ্জের কারণে কতটুকু ডিমান্ড চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা টপিক আমরা একটু কভার করি, সেটা হচ্ছে হোয়াট ডিটারমাইন্স প্রাইস ইলাস্টিসিটি। সো প্রাইস ইলাস্টিসিটিটা কিসের উপর ডিপেন্ড করে হয়, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তার মধ্যে কয়েকটা জিনিস এখানে ডিসক্রাইব করছে। সেটা হচ্ছে কি, ফার্স্ট এটা হলো আপনার কিরকম কিরকম আপনার সাবস্টিটিউট প্রোডাক্ট আছে। হ্যাঁ, যেমন ধরেন একটা প্রোডাক্টে যদি অনেক বেশি সাবস্টিটিউট প্রোডাক্ট থাকে তাহলে কি হয়, তাহলে সেই সাবস্টিটিউট প্রোডাক্টের জন্য আপনার ইলাস্টিসিটি অনেক বেশি হবে। তো আপনার যখন প্রাইসটা কমে যাবে, প্রাইস কমে যাওয়ার কারণে আপনি অনেক বেশি ডিমান্ড, প্রাইস যখন বেড়ে যাবে তখন আপনি প্রাইস বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি ডিমান্ডটা কমায় দিবেন। সো যখন একটা প্রোডাক্ট একটা একটা প্রোডাক্টের সাবস্টিটিউট প্রোডাক্ট থাকতেছে তখন
দেখা যাচ্ছে যে প্রাইস বাড়তেছে, তার জন্য আপনি অনেক বেশি ডিমান্ড কমায় দিচ্ছেন। তো এটা তাহলে কি বলবো, একটা ইলাস্টিক সিচুয়েশন। যখন অল্প একটু প্রাইস বেড়ে যাওয়ার কারণে, মনে করেন এখান থেকে এইটুকু প্রাইস বেড়ে গেছে, তার জন্য আপনি এতখানি ডিমান্ড কমায় দিচ্ছেন, কারণ আপনার কাছে একটা বেটার সাবস্টিটিউট আছে। যেমন ধরেন টি আর কফি যদি হয়, তাহলে কফি প্রাইস যদি বেড়ে যায়, তাহলে ড্রাস্টিক্যালি কি হয়, কফি ডিমান্ডে অনেক বড় একটা ধস নামে। কারণ কি? কারণ হচ্ছে কফির বদলে মানুষ অনেকেই, সবাই না, অনেকেই কফি আর চাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারে। সো যারা এটা পারে তাদের জন্য কফি আর চা সেম জিনিস। সো কফি আর টি যদি একটা আরেকটার পারফেক্ট সাবস্টিটিউট হয়ে থাকে, তাহলে কি হয়, এই যে চেঞ্জের কারণে দেখা যাবে কি তাদের আহ, অল্প একটু প্রাইস চেঞ্জের কারণে অনেক বেশি কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করছে। হ্যাঁ, এই পোর্শন থেকে এখানে চলে আসছে, তাহলে অনেক বেশি কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করছে। সো একটা জিনিস দেখলাম যে সাবস্টিটিউট প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে এটার কি পারফেক্ট সাবস্টিটিউট আছে কিনা। আবার একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে যে অনেকটা প্রোডাক্টে যদি একদম পারফেক্ট সাবস্টিটিউট থেকে থাকে, হ্যাঁ, একদম পারফেক্ট সাবস্টিটিউট থাকে, তাহলে কি হবে, এটার যে ইলাস্টিসিটি ইনফিনিটি হয়ে যাবে। কারণ কি বলেন তো? কেউ কি মানে গেস করতে পারতেছেন? এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ধরেন একজন সেলার, যার যে হুইট বিক্রি করে। সো এই যে হুইট বিক্রেতা, তার হুইটের যে প্রাইসটা সেটা মনে করেন বেড়ে গেছে। সো হুইটের প্রাইস বেড়ে যাওয়ার কারণে মানে তার অ্যাকচুয়ালি তার কস্টিং বেড়ে গেছে। সো সে এখন বেশি প্রাইসে সেল করতেছে। সো সে যখন বেশি প্রাইসে সেল করতেছে, তার কারণে কি হবে, তার মার্কেটে যে ডিমান্ড আছে সেটা কমে যাবে। সো যেই লোকটা বেশি প্রাইসে সেল করছে, তার কাছ থেকে কিন্তু কেউ কিনবে না। সো সে কি করবে, তার মনে করেন 100 ব্যাগ যদি হুইট সেল হইতো, সে এখন হয়তো তার কাছ থেকে কেউ নিবে না। তাহলে তার দেখেন, তার মানে কোয়ান্টিটি ডিমান্ডেড তার হঠাৎ করে 100 থেকে 0 হয়ে যাবে। সো একটা একটা কি রেজাল্ট দিবে, ইনফিনিটি একটা রেজাল্ট দিবে। সো এই ক্ষেত্রে একদম পারফেক্ট সাবস্টিটিউট যখন থাকে, তখন দেখা যায় যে এরকম যদি সিচুয়েশন হয়, তখন ইনফিনিটি ইলাস্টিক হয়ে যায়, মানে এত বেশি ইলাস্টিক যে আসলে আপনার কাছ থেকে কেউই কিনতেছে না, আপনার সেল হয়ে গেছে 0। ঠিক আছে? আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টাইম স্প্যান। সো টাইম স্প্যানের উপর কিভাবে ডিপেন্ড করে, ধরেন একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে। সো আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, সেটাই তো হচ্ছে ইলাস্টিসিটি, তাই না? একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এখন আপনি কি সেই প্রোডাক্টটা মানে কতটুকু ইউজ করা কমাবেন, বা কতটুকু ওই প্রোডাক্টটা আপনার ডিমান্ডটা কমবে, সেটাই তো ইলাস্টিসিটি। যদি কম কমে তাহলে ইনইলাস্টিক, আর যদি বেশি কমে তাহলে হচ্ছে ইলাস্টিক, তাই না? এখন দেখেন, এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে, ধরেন ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে। সো ইলেকট্রিসিটির দাম বেড়ে যাওয়ার কারণে প্রাইস যখন বেড়ে গেছে, তখন আপনি স্বাভাবিকভাবে কি করবেন, আপনার ইলেকট্রিক্যাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর ব্যবহার কমায় দিবেন, সেগুলা ট্রাই করবেন সেভ করতে, এনার্জি সেভ করতে ট্রাই করবেন। তো এটা আমরা নর্মালি কি করি, একটা কিছুর প্রাইস বেড়ে গেলে ডিমান্ডটা কমানোর ট্রাই করি। কিন্তু এই যে ইলাস্টিসিটির যে আপনি প্রাইস বা ডিমান্ডটা কমাবেন, সেটা কমানোর জন্য তো আপনাকে একটা টাইম দরকার, আপনাকে একটা টাইম দিতে হবে। কারণ আপনি কতটুকু কমাতে পারবেন, আপনি হয়তো যেটা আননেসেসারি সেটাকে কমাতে পারবেন, বা যেটা নেসেসারি সেটা তো আপনি কমাতে পারবেন না। কিন্তু যদি ইলেকট্রিসিটির দাম আস্তে আস্তে বাড়তেই থাকে, প্রাইসটা আস্তে আস্তে দিন দিন বাড়ছে, কমছে না, সো তখন আপনি কি করবেন, অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজে বের করবেন। সো মনে করেন আপনার ইলেকট্রিক ওভেন ছিল, সেটাকে আপনি রিপ্লেস করবেন গ্যাস ওভেন দিয়ে। আপনার ইলেকট্রিক ই ছিল, স্টোভ ছিল, সেটাকে আপনি গ্যাস স্টোভে কনভার্ট করবেন। সো আপনার যে কোনো কিছু যেটা গ্যাস ইলেকট্রিসিটিতে চলতো, সেটাকে আপনি অন্য কোনো একটা মিনসে কনভার্ট করার ট্রাই করবেন। ঠিক আছে? সো এই যে প্রসেসটা, এটাতে আপনার কি হবে অ্যাকচুয়ালি, যখন প্রাইসটা এরকম বেড়ে গেল, তখন আপনার ডিমান্ডটা অনেক কমে যাবে। কিন্তু সেই ডিমান্ডটা কি একদিনে কমবে? একদিনে কিন্তু কমবে না। এটা হচ্ছে একটা টাইম পিরিয়ডের পরে কমবে। মনে করেন এটা কমলো হচ্ছে যে আপনি ১ বছর পরে দেখা গেল একটা ড্রাস্টিক্যাল ফল আসলো কিসে? ইলেকট্রিসিটি ইউজের উপর একটা বড় ধরনের ফল আসলো। কারণ কি? কারণ হচ্ছে যে আস্তে আস্তে মানুষ, ইউজার যারা আছে, তারা গ্যাসে শিফট করতেছে, তারা অন্য কোনো মিনসে তার প্রোডাক্টটা করছে, ইউজার্সটা অন্য কোনো মিনসে তারা করতেছে। হ্যাঁ, সো এই যে চেঞ্জটা, সো
সো এই যে ইলাস্টিসিটিটা, তাহলে ইলাস্টিসিটি ডিপেন্ড করে কিসের উপরে? টাইম স্প্যানের উপরে। সো আমরা দেখলাম কি ইলাস্টিসিটি ডিপেন্ড করে হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টের উপরে, তারপর হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউট নাকি ক্লোজ সাবস্টিটিউট সেটার উপরও ডিপেন্ড করে। আবার এটা কিসের উপর ডিপেন্ড করে? টাইম স্প্যানের উপরে। সো যত বেশি টাইম স্প্যান হবে তত বেশি ইলাস্টিসিটি বাড়ার চান্স থাকে, কারণ মানুষ আরও বেশি সময় পেয়ে যায় ওই প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে বুঝে শুনে শিফট হওয়ার জন্য। ঠিক আছে? এটা শুধু এই ক্ষেত্রে না, অন্যান্য অনেক ক্ষেত্রেই হয়। যেমন ধরেন আপনার একটা প্রোডাক্টে আপনি এখন ক্লোজ সাবস্টিটিউট খুঁজে পাচ্ছেন না, কিন্তু কিছুদিন পরে যখন দেখবেন যে একটা প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, আপনি ওটাকে আসলে এফোর্ড করতে পারতেছেন না, তখন আপনার জন্য কিন্তু একটা ক্লোজ সাবস্টিটিউট বের করাই হবে। যেমন ধরেন লেদারের প্রাইস কিন্তু অনেক বেশি। সো আমি যদি একটা লেদারের ব্যাগ কিনতে চাই, সেটার প্রাইস যেরকম যতটুকু হবে তার চেয়ে কিন্তু একটা আর্টিফিশিয়াল লেদারের প্রাইস অনেক কম হবে। সো যখন দেখলো যে মানুষ লেদার অ্যাফোর্ড করতে পারতেছে না, তখন কি হয়? তখন হচ্ছে পিইউ লেদার বা ফক্স লেদার এরকম কিছু আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ বানানো হয়, যাতে কি হয় সেটা অ্যাট দ্য সেম টাইম আপনাকে ডিউরেবিলিটি দিবে, কিন্তু প্রাইসটাও কম থাকবে। সো ওই যে দেখেন, তাহলে লেদার থেকে আপনি সরে এসে আর একটা আর্টিফিশিয়াল লেদারে আসছেন, সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আসতে পারতেছেন না, তাই না? সেটা আপনাকে আসতে হলে একটা পিরিয়ড অফ টাইমের জন্য ওয়েট করতে হবে, আপনাকে শিফট করার জন্য একটু ওয়েট করতে হবে। অন্য যারা আর&ডি সেকশনে আছে তাদেরকেও সেটা নিয়ে কাজ করতে হবে। তখন দেখা যাবে আস্তে আস্তে সেই জিনিসগুলা যখন ডেভেলপ করবে, তখন আপনার ওই প্রোডাক্টগুলা ইউজ করার আপনি লেদার ছেড়ে দিয়ে আপনি আর্টিফিশিয়াল লেদারে চলে গেলেন। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার প্রাইস ইলাস্টিসিটি ডিটারমিনেশন, কি কি ফ্যাক্টরের উপরে এটা ডিপেন্ড করে। সো আপনারা একটু ভিডিওটা দেখে লেকচারটা শুরু করবেন। আই হোপ আপনাদের এই লেকচারে কোনো সমস্যা থাকবে না। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এই চ্যাপ্টারটাতে আপনাদের চ্যাপ্টার এন্ডে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা একটু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। সো এই লেকচারগুলো একটু ভালো করে দেখবেন। আই হোপ আপনাদের কোনো সমস্যা থাকবে না। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।